সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জের আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। প্রতিদিনের মতো আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্জু ভাই একই সাথে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং পানি উন্নয়ন বোর্ডের যে সিবিএ রয়েছে সেই সিবিএর সভাপতির দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন এবং তিনি এই জাতীয়তাবাদী রাজনীতি করবার কারণে কিন্তু তিনি তার সরকারি চাকরিটি পর্যন্ত হারিয়েছিলেন এবং পরিবার নিয়ে দীর্ঘ সময় পালিয়েছিলেন। রাজনীতির বিশাল অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি রয়েছে এসব বিষয় নিয়ে মঞ্জুরুল ইসলামের কাছ থেকে শুনবো। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে অতিথির মুখ থেকে শুনবো। মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই জানেন আজকে টক অব দ্য কান্ট্রি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে রিসিভ করেছেন এবং লন্ডনে তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে লন্ডন সরকারের পক্ষ থেকে। দীর্ঘ প্রায় 7.5 বছর সাড়ে সাত বছর পরে মা ছেলের সাক্ষাৎ। এবং এখানে আরেকটি জিনিস উল্লেখ করবার মতো, এই যে গত 5 বছরের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে নানান ধরনের পলিটিক্যাল প্রপাগান্ডা, যে তার স্বাস্থ্যগত বিষয়টি নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা ছিল। এবং আপনি জানেন যে তারেক রহমান তিনি তার আপন ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, তার জানাজায়ও অংশ নিতে পারেননি। এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বেগম জিয়াকে নিয়ে নানান সময় নানান ধরনের বাজে মন্তব্য করেছেন এবং তার স্বাস্থ্যগত বিষয়টি নিয়েও এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। আজকে তিনি পালিয়ে গেছেন এবং বেগম খালেদা জিয়া সসম্মানে লন্ডনে পৌঁছেছেন উন্নত চিকিৎসার জন্য। গোটা প্রক্রিয়াটাকে যদি আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাওয়া হয়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আমরা জ্ঞাপন করছি। সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ, আমাদের কিন্তু এটা স্বীকার করতে হবে সৃষ্টিকর্তা একজন আছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার পরে আমাদেরকে জীবন বিধান দিয়ে দিয়েছেন। সেই জীবন বিধানের আলোকে আমাদের সকলেই চলার উচিত। এরপরে পার্থিব দুনিয়াতে বাংলাদেশের সহ পৃথিবীর যতগুলো দেশ আছে, এক একটা দেশ এক এক রকমের তার সংবিধান অনুযায়ী, তার জনগণের ম্যান্ডেট অনুযায়ী বা তার নিজস্ব কিছু ধ্যান ধারণা বা চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে, নিজেকে পরিচালনা করার চেষ্টা করে। আপনি দেখবেন যত কিছু হয় না কেন, আমরা যেহেতু মানুষ, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তাকে আপনাকে মানতে হবে। আপনি আজ থেকে 20 বছর আগে চিন্তা করেন, 20 বছর আগে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আর 20 বছর আগে শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী। আপনি ধরেন 16 বছর আগে শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া ছিলেন অপোজিশন নেত্রী। এখানে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক মানে যে আস্থার জায়গাগুলা, এটা বাংলাদেশে আস্তে আস্তে 1991 পরে থেকে কিন্তু সৃষ্টি হয়েছিল। একদল ক্ষমতায় আসছেন আর একদল ক্ষমতা থেকে যাবেন, এটা বাংলাদেশের মানুষ প্রায় কিছুটা হলেও মানে মেনে নিয়েছিলেন। সেখানে একজন যিনি প্রধানমন্ত্রী থাকতেন, অন্যজনকে তারা ভাবি প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী হিসেবে তার মর্যাদাটা সম্মানটা এখানে অক্ষুণ্ণ ছিল। 91 সালে যখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, তখন বিরোধী দল নেত্রী হিসেবে শেখ হাসিনার মর্যাদা কিন্তু কোনো অংশে কম ছিল না, বরং রাষ্ট্র এবং তখনকার সরকারের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি 11-র সময় শেখ হাসিনাকে যখন যৌথ বাহিনী গ্রেপ্তার করে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, তখন বেগম খালেদা জিয়া কিন্তু আমি আপনাকে থামাতে চাই না, আমি শুধু বলতে চাই, সেই কথাটাই বলতেছিলাম আর কি। দেখেন 1/11-এর যখন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন মামলায়, এবং সেই মামলাটা কিন্তু তার দলেরই একজন নেতা কিন্তু তার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন। এক ছিল চাঁদাবাজি আর একজন ছিল, আপনি তো নিশ্চয়ই জানেন, এবং দুদু করে একটা মামলা ছিল, দুর্নীতি।
দেখেন সেই মামলা যখন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রতিচ্ছবি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের পক্ষে নয়, মানবতার পক্ষে দাঁড়িয়ে অপোজিশন, তার যিনি অপোজিশনের পক্ষে দাঁড়িয়ে প্রথম প্রতিবাদ করেছিলেন। এবং বেগম খালেদা জিয়া কিন্তু আপনারা জানেন যে উনি কিন্তু মিন্টু রোডে ক্যান্টনমেন্টের ভিতরে বসবাস করেন। সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু এই কথা বলেছেন যে ওরা ভদ্রতা ভুলে গেছে। তার মানে শেখ হাসিনা যখন গ্রেপ্তার করে কোর্টে নিয়ে গেছিল, তার নিরাপত্তাটা নিয়ে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তার গায়ে দেখলাম পুরুষ এবং মহিলা পুলিশ মিলেই মানে তাকে টানা হেঁচা ধাক্কাধাক্কি করে নিয়ে যাচ্ছিল। বেগম খালেদা জিয়া কতটুক সূক্ষ্ম চিন্তা থেকে ওই সময় চিন্তা করে বলেছিলেন যে ওরা কি মানুষকে, বিশেষ করে মেয়েদেরকে মর্যাদা দিতে ভুলে গেছে। এই যে প্রতিবাদ, এই যে মানে ধমক, বা এই যে মনে করেন তার পক্ষে একটা অবস্থান নেওয়া মানবিক মূল্যবোধ থেকে, এটা কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে হয়েছে। আপনি একটা জিনিস জানবেন, প্রকারান্তরে কি হলো, বেগম খালেদা জিয়া যখন এই যে শেখ হাসিনা ক্ষমতা আসার পর অসুস্থ হলেন, উনি ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার জন্য যখন বিভিন্ন রকমের তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারংবার সরকার এবং কোর্টের কাছে দ্বারস্থ হলো, তারা তো এই কথা শুনেই নাই। বরং আজকের যিনি বেগম খালেদা জিয়া গতকালকে রাজকীয়ভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে রয়্যাল মানে রাজকীয় সম্বর্ধনায় যখন উনি লন্ডনে আজকে শিখতে হলেন, এই লন্ডনে শেখ হাসিনা 2 বছর আগে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে কটূক্তি করেছেন, বলেছে বয়স তো প্রায় 80 সুই সারাদিনই শুনি মরে মরে, কই তারা নিয়ে এত কিছু হয় কেন, বা তারা নিয়ে এত হইচই কেন, তার আবার এত কিছু চিকিৎসা। এই যে বিশ্ববাষ্প তিনি কথার মাধ্যমে ছড়িয়ে বেগম জিয়া থেকে শুরু করে বাংলাদেশের বিশেষ করে যারা প্রকৃতপক্ষে উদার মনের মানুষ, তাদেরকে কিন্তু তাদের দিনার পাত্র কিন্তু উনি হয়েছিলেন। আজকে দেখেন কি অবস্থা হলো, বাংলাদেশ একটা গণঅভ্যুত্থান হলো। সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব কিন্তু বেগম খালেদা জিয়ার মাধ্যমে শুরু হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সৃষ্টি মানে এই অভ্যুত্থানের সূচনা করে দিয়ে গেছেন। সেই সূচনার পরিপ্রেক্ষিতে 2024-এ তারেক সাহেবের হাত ধরে আজকে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটা 2024-এ এসে পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। কিন্তু আমরা বলতে চাই 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। পক্ষান্তরে বেগম জিয়াকে উনি জেলবন্দি করেছিলেন। বেগম জিয়া জেলবন্দি হয়েছেন, উনাকে রাষ্ট্রীয়ভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন, গত পরশুদিন গতকালকে কোর্ট হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট গত পরশুদিন তার মামলাটাকে, গতকালকে মহামান্য হাইকোর্ট সে মামলাকে খারিজ করে দিয়েছেন। তার মানে বিচার ব্যবস্থাটাও ছিল আঙ্গুলের নিশারা শেখ হাসিনার কথায় চলতো, আর শেখ হাসিনা কিন্তু সেটার ফলও কিন্তু কর্মফল কিন্তু ভোগ করলেন। খালেদা জিয়ার তাকে যখন অন্তরীণ করা হলো, তাকে যখন জেলবন্দি করা হলো, এবং জেলটা কোথায় দেওয়া হলো, পরিত্যক্ত একটা জেলের ভিতরে কেরানীগঞ্জে যখন একটা উন্নত ধরনের জেলখানা তৈরি করা হলো, তখন এই আমাদের পুরান ঢাকার যে জেলখানা, যেটা এই জেলখানাটাকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেইটাকে ঘষে মেজে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, যিনি স্বামীহারা, যিনি সন্তানদেরকে দূরে রেখে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতেছেন, তাকে বন্দী করার জন্য সেই ভাঙ্গা জেলখানাকে মেরামত করে ওখানে একা একা রাখা হয়েছিল। আর পরবর্তীতে আপনি দেখেন আজকে কি হলো, বেগম খালেদা জিয়া কিন্তু সেই জেল অবস্থা থেকে কখনোই মাথা নত করেন নাই। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কখনোই কিন্তু বলেন নাই যে ঠিক আছে, শেখ হাসিনা কিন্তু বহুতবার চেষ্টা করেছেন, সরকার বহুতবার চেষ্টা করেছেন যে বেগম জিয়া যদি দেশ থেকে চলে যায় আমরা তাকে ছেড়ে দিতে রাজি আছি, এরকম কথা আমরা বাজারে অনেক শুনেছি। কিন্তু বেগম জিয়া মাথা নেওয়ার মতো নেত্রী বেগম জিয়া নয়, এবং এই বেগম জিয়া মাথা নেওয়ার মতো নেত্রী নয় দেখায় 9 বছর আন্দোলন করে কিন্তু উনি আপসীন নেত্রীর খেতাব জিতেছিলেন। এবং 2008 থেকে 2024 পর্যন্ত যে লড়াইটা হলো, সেই লড়াইটা উনি জেলখানা থেকে, জেলের বাইরে থেকেও কিন্তু এককভাবে কোনো রকমের মাথা না নুয়ে উনি কিন্তু লড়াই করে গেছেন, এবং লড়াইয়ের পুরস্কার স্বরূপ আজকে উনি কিন্তু জিতেছেন, হেরে গেছেন তাকে সম্মানিত। এবং আপনারা দেখবেন বিধাতা এমন ভাবে ওনাকে সম্মানটা দিয়েছেন, ওনার যে 5 বছরের 6 বছরের যে জেলবন্দি জীবন, যেটা সেই জেলবন্দি জীবনের যে গ্লানি, উনি অসুস্থ হয়েছেন, হয়তোবা উনি পূর্বের মতো সুস্থ হবেন কিনা এটা মহান রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমরা প্রত্যাশা করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে এনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় ওনাকে নিয়ে আসবে। এবং বাংলাদেশের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আশা করি বেগম জিয়া বিগত দিনের যেমন করে সর্বাধিক আসনগুলোতে নির্বাচন করে জয়যুক্ত হয়েছেন, বাংলাদেশের মাটি এবং মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবারও লন্ডন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমরা আশা করতেছি বাংলাদেশে আসবে, জাতীয় নির্বাচন হবে। মঞ্জু ভাই, এখানে একটি কথা, যে বেগম খালেদা জিয়ার এই যে পুনরায় রাজনীতিতে যে একটা রাজকীয় অভিষেক বা ফিরে আসা, আপোষ না করে
অন্যায়ের সাথে আপোষ না করে বা নিজের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে মানুষের কথা ভেবে স্বেচ্ছায় কারাবরণ এবং স্বেচ্ছায় এক প্রকার গৃহবন্দী বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর সাথে ফাইট করে যে টিকে থাকা, এই টিকে থাকা এবং সর্বশেষ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়, খারিজ হয়ে যাওয়ার মাধ্যমে যে পুনরায় বেগম খালেদা জিয়ার যে ব্যাক করা, এই ব্যাক করায় বাংলাদেশের রাজনীতি কতটুকু উপকৃত হলো এবং বিএনপি কতটুকু রাজনৈতিক দল হিসেবে সমৃদ্ধ হলো? আমরা বরাবরই বলে এসেছিলাম বাংলাদেশে কতটুকু মানে উপকৃত হলো সেটা আপনারা সকলে কিন্তু টের পাচ্ছেন। বাংলাদেশ থেকে একটা প্রতিহিংসার রাজনীতির বিদায় নেবে এটা আমরা বরাবরই চাচ্ছি এবং এটা অলরেডি বিদায় নেওয়ার অনেকটা পথে। আপনারা মনে রাখবেন, আপনি বলতে পারেন যে কেমনে প্রতিহিংসার রাজনীতিতে মনে করেন একটা পক্ষ তো যারা প্রতিহিংসা পরায়ণ ছিলেন তাদের কিন্তু রাজনৈতিকভাবে তারা বিদায় নিয়েছেন। এখন বাংলাদেশে তাদের রাজনীতি ফেরার কোনো সুযোগ নাই, বরং এখন অবস্থাটা হবে বাংলাদেশের মানুষের দয়া দীক্ষা তাদেরকে নিতে হবে। পক্ষান্তরে বেগম খালেদা যে বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকিয়ে শত নির্যাতনকে উপেক্ষা করে আপনি বলতেছিলেন যে রাজকীয়ভাবে যে তার অভিষেক ঘটলো, এই রাজকীয়ভাবে অভিষেক, উনি তো বরাবরই বাংলাদেশের রাজকন্যা ছিলেন, বাংলাদেশের রাজমাতা ওনাকে বলা যেতে পারে, বিশেষ করে রাজনীতির রাজমাতা উনি। কারণ রাজনীতিকে যে যেটুক ডেমোক্রেসিক ওয়েতে রাজনীতির যেটুক সৌন্দর্য, সম্পূর্ণ সৌন্দর্য বিদ্যমান আছে বেগম জিয়ার ভিতরে এবং বেগম জিয়া সেই সৌন্দর্যকে প্রস্ফুটিত করার জন্য দলকে দিয়ে, সরকারকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দলের যে সম্মান যারা দেওয়ার সেই সম্মানটা দেখে উনি দিয়েছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, 90 সালের সাথে যখন পতন হয়েছিল সর্বদলীয় দাবির প্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনা এরশাদ কিন্তু জেলবন্দী হয়েছিলেন। বেগম জিয়া 1991 সালে আমরা নির্বাচনের পরে খালেদা জিয়া পরে কিন্তু এরশাদ বন্দী হয় নাই, এরশাদ বন্দী হলো তত্ত্বাবধায়ক সরকারের সময়। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আপনি যে কথা বলতেছিলেন আমরাও সে কথাটা বলতে চাই, বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, বেগম খালেদা জিয়া হলো একজন মহান নেত্রী, বেগম খালেদা জিয়া হলো একজন উদার নেত্রী। উদার এবং মহানুভবতার সমন্বয় নিয়ে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশকে সংস্কার করার জন্য, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য বা বাংলাদেশকে পূর্বের একটা সম্প্রীতির যে দেশে ছিল, একটা দলমত যে পরমত সহিষ্ণুতার যে রাজনীতি যেটা ছিল সেইটাকে প্রস্ফুটিত করার জন্যই 31 দফা যিনি দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে দেখবেন অনেক কিছু কিন্তু এখানে পরিষ্কার করে বলেছেন। সরকার ক্ষমতা আসার পূর্বে এরকম 31 দফা দেওয়া এটা কিন্তু বিরল। কিন্তু আজকে জিয়াউর রহমান যেমনি 19 দফা দিয়েছিলেন, জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশকে সাজানোর জন্য এবং তার দলকে বাংলাদেশের মানুষের গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 19টা দফা নিয়ে, 19টা কর্মসূচি নিয়ে বা 19টা স্লোগান নিয়ে বা 19টা বক্তব্য নিয়ে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছিলেন বা 19টি উদ্যোগ নিয়ে। আজকে দেখেন তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, আজকে ডক্টর ইউনূসের যে সরকার উনি কিন্তু বিভিন্ন রকমের সংস্কার করার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসে বিভিন্ন উইং এর মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো করার চেষ্টা করতেছেন। বাট আমরা এই শেখ হাসিনার পলায়নের পূর্বেই 1.5 বছর পূর্বে আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফা দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্র বিনির্মাণের জন্য, দলকেও ঢেলে সাজানোর জন্য। এখানে কিন্তু আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। সুতরাং আমরা আশা করতেছি দল এবং দেশ এই দুইটা জায়গায় আমরা কম্বাইন করব। দলকেও আমরা সমৃদ্ধশালী করতে চাই, দেশকে আমরা সমৃদ্ধির শিখরে নিতে চাই। আরেকটি বিষয় যেটি বেগম খালেদা জিয়া কিন্তু 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একটি টু শব্দও করেননি। গতকালকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল, তিনি কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেবার জন্য ওনার বাসভবনে গিয়ে দেখা করেছিলেন, সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সেখানে আসিফ নজরুলের নানান প্রশ্নে যে উনি শেখ হাসিনার বিচার চান কিনা এরকম একটি প্রসঙ্গ যখন উত্থাপন করেন, তখনও বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে কটূক্তি করে বা তার নাম ধরে কোনো বাজে মন্তব্য করেননি বা আওয়ামী লীগের নাম ধরে কোনো বাজে মন্তব্য করেননি। এটি কি রাজনৈতিক উদারতা না ওনার ব্যক্তিগত শিষ্টাচার? এটা ওনার ব্যক্তিগত শিষ্টাচার তো আছেই এবং রাজনীতির উদারতাও আছে। আপনি একটা জিনিস, এখানে তো পার্থক্য শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে। খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে যদি আপনি এক পাল্লায় তোলেন, এক জায়গায় যদি 90 হয় আর এক জায়গায় হবে 10, এটা আপনাকে মানতে হবে। শেখ হাসিনার ব্যক্তিগতভাবে শারীরিক যে ওজনটা আছে 60 থেকে 65 কেজি, এইটাই তার ওজন, শুধু এর বাইরে কোনো ওজন শেখ হাসিনা আছে বলে আমার জানা নাই। আর বেগম জিয়া আল্লাহ রহমতে আপনাকে বলবেন ওনার আবহাওয়া, আল্লাহ তাআলা ওনাকে যে আবহাওয়ার সৃষ্টি করেছে, ওনার পা থেকে মাথা পর্যন্ত ওনার ভিতরে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা এবং আপনাকে যেটাকে বলে মানুষের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, মানুষের প্রতি যে নম্রতা, যেটা এটা খালেদা জিয়ার ভিতরে বিদ্যমান আছেন। খালেদা জিয়ার কোনো কথায়
কারো প্রতি কোনো কটূক্তি হয়েছে, কাউকে আঘাত করেছেন, এই কথা কেউ বলতে পারবেন না। বাট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, বিরোধী থাকা অবস্থায় ওনার মুখ থেকে কখনোই ওনার দলের নেতা কর্মীরা কিন্তু কখনো শালীন কথা শুনেন নাই। ওনার অনেক দলের নেতা কর্মীরা কান্নাকাটি করে নাকি গণভবন থেকে বের হয়েছেন ওনার কটু কথার জন্য। ওনার কথা নয়তো উনি কথার মধ্যে মানে মানুষকে বিষ প্রয়োগ করেন আর কি। এটা হলো ওনার পারিবারিক একটা শিক্ষার ব্যাপার আছে, পারিবারিক ভাবেও এই শিক্ষা হয়তো বা তাদেরকে দেওয়া হয়নি। বাট বেগম জিয়ার পরিবারকে দেখেন, তাদের ভাই বোনদেরকে দেখেন, তারা বাংলাদেশের, জিয়াউর রহমান আপনি দেখেন, জিয়াউর রহমানের ভাই বোনেরা বাংলাদেশের পাক প্রতিবেশী আলোর মধ্যে আছে। অথচ শেখ হাসিনা কিন্তু গত টার্মে শেখ হাসিনার বাবার যে পরিবার সারা বাংলাদেশটাকে গ্রাস করেছিল। তো সুতরাং বাংলাদেশটাকে গ্রাস করার জন্য বিভিন্ন রকমের কটু কথা, বিভিন্ন রকমের বাজে কথা বা বিভিন্ন রকমের চটকদারি কথা বলেই কিন্তু গ্রাস করার রাস্তাগুলো উনি তৈরি করেছিলেন। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া নিজেকে তিলে তিলে এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোন প্রকারের ওনার কিন্তু পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিলেন না, পারিবারিক রাজনীতির কোনো ব্যাকগ্রাউন্ড ছিলেন না। আপনি রাজনীতি ব্যাকগ্রাউন্ডে না থেকে একজন গৃহবধূ যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ কিন্তু বোকা নয়। বাংলাদেশের মানুষ আমার মতে, আমার জানা মতে বা এই উপমহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে সবচেয়ে রাজনৈতিক সচেতন মানুষ হলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ কিন্তু তার সঠিক ব্যক্তিত্বটা, সঠিক নেতৃত্বটা বা সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটাই কিন্তু 1991 সালে নিয়ে নিয়েছিলেন। এবং 1991 সালে নির্বাচনের পূর্বে যে আন্দোলন যেটা হয়েছে, ছাত্র জনতা শ্রমিকের যে সম্মেলন ঘটেছিল, আপনি দেখবেন ছাত্রদের জন্য সর্বদলীয় ছাত্র, সেখানে ছাত্র দল নেতৃত্ব করেছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপের যে নেতৃত্ব, সেখানে শ্রমিক দল নেতৃত্ব করেছে। যে যুব সংগ্রাম পরিষদ করা হয়েছিল, সেখানে যুব দল নেতৃত্ব করেছিল 81 থেকে 90 সাল পর্যন্ত। এটা তো বেগম জিয়ার কারিশমা, বেগম জিয়ার নেতৃত্ব, বেগম জিয়ার উদারতা, বেগম জিয়ার দৃঢ়তা। মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক, জনতা দলে দলে তখন বেগম জিয়ার পক্ষে, বেগম জিয়ার যে সংগঠন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, এটার পিছনে পিছনে কিন্তু মানুষ গত 17 বছরের যে রাজনৈতিক যে তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের হয়েছে এবং একটি প্রজন্মের তো রাজনীতি যে বিমুখতা তৈরি হয়েছে গত 17 বছরের নির্মমতা দেখে, বা এখন যাদের বয়স 36 বা 30 থেকে 34, তারা তো এক ধরনের নোংরা রাজনৈতিক পরিবেশ দেখে দেখে এই প্রজন্ম কিন্তু বেড়ে উঠেছে। বেগম খালেদা জিয়ার এই যে সর্বশেষ ডক্টর আসিফ নজরুলের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস এবং বেগম খালেদা জিয়ার যে বক্তব্য উনি তুলে ধরেছেন, এর মাধ্যমে বেগম খালেদা জিয়া নিশ্চয়ই আল্লাহ সুস্থ করে ওনাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন এবং আমরা সৃষ্টিকর্তার কাছে সেটি প্রত্যাশা করি। সুস্থ হয়ে ফিরবার পরে বাংলাদেশের রাজনীতিতে কি কোনো ইতিবাচক পরিবর্তন আসবে কিনা, যে সাংঘর্ষিক বা যে সে দুঃসময়ে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ ছিল, সেই মেঘ কাটাতে বেগম খালেদা জিয়াই শেষ ভরসা হবে কিনা বা হতে পারে কিনা? আমার দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এবং আমাদের দলের, আমরা দল বলবো না, আমার ব্যক্তিগত বলতে হয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের শেষ পর্যন্ত রান করতে হবে, আবির্ভাব হবে। এবং বেগম খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, মূলত এরাই বাংলাদেশের আসলে মূলত ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন। আপনি দেখেন 5ই আগস্টের পরে 8 তারিখে সরকার গঠন করা হয়েছে। 8 তারিখের পরে সরকারের ভিতরে যেমন একটা অস্থিরতা কাজ করতেছে, সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের পক্ষগুলো বিগত 15 বছরে ফ্যাসিস্টের যে যারা দালাল, স্বৈরাচারের যারা দালাল, তারা কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রূপ নিয়ে তাদের অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছেন, দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় নেওয়ার জন্য। এবং সেই অস্থিতিশীল অবস্থা যদি দেশে সৃষ্টি হয়, তাহলে লাভবান হবে পরাজিত শক্তি। সেই পরাজিত শক্তি কিন্তু বসে নেই। কিন্তু আমরা এটা দৃঢ় স্বার্থে বলতে চাই, পরাজিত শক্তিকে আমরা কিছুতেই সুযোগ করে দেব না। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান তাদের নেতৃত্বে বাংলাদেশকে আগামীতে একটি স্বপ্নের যে আমাদের সমৃদ্ধ 31 দফার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণের যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে বা যে একটা রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখা বাস্তবায়নের জন্য সকলের কাছে কিন্তু আহ্বান জানানো হয়েছে। দল মত নির্বিশেষে সকল পক্ষকে সাথে নিয়ে সেখানে এই কাজগুলো করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। সেখানে জাতীয় সরকার যে রাজনৈতিক দল হিসেবে না বা নির্বাচনী আসন হিসেবে না, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি গঠনের যে কথা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে দিয়েছেন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ইতিবাচক ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে এক ধরনের আগ্রহ কিন্তু এই বিষয়টিতে আছে। তো সেখানে গতকালকে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে প্রেস সচিব রয়েছেন শফিকুল ইসলাম, তিনি সংবাদ সম্মেলন করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সেক্ষেত্রে বিএনপির যে সাংগঠনিক অবস্থান বা অপরাপর রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া সম্ভব কিনা, বা যতটুকু সংস্কার করা হয়েছে বা সংস্কার করার কথা বলা হচ্ছে।
এর বেশি সংস্কার আসলে প্রয়োজন। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি কিন্তু আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিটা বরাবরই ছিল। এখন এই মুহূর্তে যদি 2 মাস পরে নির্বাচনে বা এখনো যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, সেই নির্বাচনটা যদি 2 মাস পরে হয়, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আপনারা দেখছেন গত 18 যে নির্বাচনটা হয়েছিল, সেই 18 নির্বাচনটা ছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লন্ডনে। এরপরে দেখেন ওই নির্বাচন, আমরা জানতাম এই নির্বাচনে এত রকমের মানে এখানে এরকম কারচুপি থেকে শুরু করে অনেক কিছু হতে পারে, বা সরকারের একটা কি বলবো একটা স্বৈরাচার ফ্যাসিস্ট ভোটবিহীন একটা সরকার যারা প্রতিষ্ঠিত, যাদের ভিতরে এটা সৃষ্টি হয়েছিল যে ভোট ছাড়াই নির্বাচনে জিতা যায় বা ক্ষমতায় থাকা যায়, এইরকম লোভী এবং একটা ক্ষমতাধর শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করে কিন্তু নির্বাচনের জন্য 2018-তে গিয়েছিলাম। আপনি ওখানে দেখেছিলেন আমাদেরকে কিন্তু প্রত্যেক জায়গায় 2, 3, 4-এর অধিক আমাদেরকে ক্যান্ডিডেটকে কিন্তু আমাদের রেডি রাখতে হয়েছিল। তার মানে বিএনপি নির্বাচনের জন্য শুধু প্রস্তুতি নাই, বিএনপি নির্বাচনের জন্য বাংলাদেশের যে 18টি মানে 300টি আসন আছে, এই 300টি আসনে নির্বাচনের জন্য আমার মনে হয় 1 থেকে 1,500 ক্যান্ডিডেট যে কোনো সময় বলার সাথে সাথে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সেখান থেকে কিন্তু 300 ক্যান্ডিডেটকে যে আমাদের বাছাই করা, সেখানে আমাদের এককভাবে হয়তো দল আমরা করব না। আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলছে সর্বদলীয় ভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু কিছু রাজনৈতিক দল বলছে যে আরো একটু সংস্কারের দরকার আছে, আরো একটু সময় দেওয়ার দরকার আছে। ওই রাজনৈতিক দলগুলোর জনভিত্তি কতটুকু আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, কারণ তারাও জনভিত্তি তো বিএনপিরই বা এত বেশি জনভিত্তি, এটারই প্রমাণ কি? আপনি একটা জিনিস দেখবেন, আজকে কিন্তু একটা জিনিস আমাদেরকে স্পষ্ট করে বলতেই হবে, এই বিগত 16 বছরে কম চেষ্টা করা হয় নাই বিএনপিকে ধ্বংস করার জন্য, কম চেষ্টা করা হয় নাই বিএনপিকে নেতৃত্বে ফাটল ধরানোর জন্য, কম চেষ্টা করা হয় দলকে বিভক্ত করার জন্য, এটা কিন্তু চেষ্টা করা হয় না। এরপরেও আপনারা দেখেছেন 2018, 19, 20 সালে বা 20-21 সালে আমাদের পক্ষ থেকে যখন বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে যখন বিভাগীয় মহাসমাবেশগুলোর জন্য আহ্বান করা হয়েছিল, আপনারা দেখেছেন সরকারের শত বাধা, পেটোয়া বাহিনীর সমস্ত অত্যাচার নির্যাতন, আওয়ামী লীগের বিভিন্ন রকমের বাধা বিপত্তিকে অতিক্রম করে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি আমজনতা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, এরা নদী সাঁতরে এসেছে। আপনি দেখেছেন মনে হয়, এরা হেঁটে 100 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে তারা সমাবেশে অংশগ্রহণ করেছে। এটা হলো মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আগাগড়াই কিন্তু এই 15 বছর ছিল এবং সরকারের কাছে সেই রিপোর্টটা ছিল, যার ফলে কিন্তু সরকার আমাদের উপর এত চাপচিকতা সৃষ্টি করেছে। তো সুতরাং আমি বলতে চাই যে বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে জনভিত্তি, বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এইটা গত 15 বছরে আন্দোলন মানে অত্যাচারের মধ্যে থেকে আরো শক্তিশালী হয়েছে, আরো শক্ত হয়েছে, আরো মজবুত হয়েছে। তারপরেও 5 আগস্ট পরবর্তী তো বিভিন্ন এন্ড থেকে নানান অভিযোগ এসেছে যে একদল চাঁদাবাজ বিদায় হয়েছে, নতুন চাঁদাবাজরা অপেক্ষা করছে চাঁদাবাজি করবার জন্য বা দখলদারি করার জন্য। এই বিষয়টি আসলে আপনি দলের একজন শ্রমিক দল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি উইং বিএনপির, আপনি এই শ্রমিক দলের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে উত্তর দিবেন? কোন ক্রমে কোন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, দখলবাজি এটা আমরা বিশ্বাস করি না। এটা যারা বলে এটা জুজুর ভয় দেখিয়ে আমাদের বিরুদ্ধে একটা শক্তি হয়ে তারা কাজ করতেছে বলে আমরা মনে করি। কারণ দলের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, প্রত্যেক জায়গায় আপনি দেখবেন হাতের আঙ্গুল কিন্তু সবগুলো সমান নয় না, আর ভাত যখন আপনি খেতে যাবেন 2-1টা ভাত কিন্তু দেখবেন এদিক সেদিক পড়ে যেতে পারে। তো সুতরাং আপনাকে এটা লক্ষ্য করতে হবে, কিন্তু সেই ভাতটাও কিন্তু আমার প্লেটের মধ্যে ছিল, 2-1টা ভাত কিন্তু পড়ে গেছে। তো দলের ভিতরে 2-1জন দুষ্ট লোক থাকতে পারে, কাদেরকে কিন্তু কোনো অংশে কোনো ক্রমে ছাড় দেওয়া হয় না, বরং যারা এই সমস্ত দুষ্টামির সাথে জড়িত হয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আপনি এটা জেনে খুশি হবেন, বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, দলের একজন সাবেক এমপি ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছিল, দলের পক্ষ থেকে মামলা দিকে তাকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে। এটা হলো বিএনপি স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটা এমন ভাবে নেওয়া হয়েছে, এখানে ন্যূনতম কোনো চাঁদাবাজি, মস্তানি, রংবাজি, সন্ত্রাসবাদ এখানে বিএনপির ভিতরে চলবে না। আর একটা কথা আপনাকে বলি, বিএনপির অনেক নেতাকর্মীর গত 15 বছরে বাড়িঘর দখল হয়ে গেছিল, বিএনপির অনেক নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল, শ্রমিক দলের অনেক নেতাকর্মীর অফিস তারা হয়ে গেছিল। তারা যায় যখন অফিসে বসবে, কেউ না কেউ তো ওখানে বসে আছে, তাকে তো সরতে হবে। এখন সেই সরা ব্যক্তি যদি বলে যে আমাকে সরাই দেওয়া হয়েছে, এখানে তো আমার বলার কিছু নাই, আপনাকে দেখতে হবে এই কথাগুলো। আমার বাড়িটা যখন আমি বুঝে নিতে যাব, ওই বাড়িটাতে একজন দখল করে রাখছে, সে যখন সরে যাবে, সে যখন বলবে যে এই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করছে, সেটা তো উচ্ছেদ হলো না, আপনাকে ভিতরে যেতে হবে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে 15 বছর, সেই 15 বছরের ব্যবসা প্রতিষ্ঠান যখন আমি বুঝে নিতে যাব, যে দাঁড়ায় 15 বছর দখল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নিচ্ছেন না, বরং কেউ তাদের পক্ষে কথা বলতেছেন, এটা কিন্তু ঠিক না। এইটা যদি হয় তাহলে
গেলে আমরা এটা মানবো না। আর যদি আমাদের পক্ষে সুস্পষ্ট যদি কিছু বলা থাকে যে আপনারা এই অপকর্মগুলো বা আপনাদের দলের নেতা কর্মীরা এই কথাগুলো বলতেছে, আমরা দলের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের নেতার পক্ষ থেকে স্পষ্ট বলা আছে, ন্যূনতম কোথাও কোনো মানে দেশ বিরোধী, দল বিরোধী এবং কি সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে দলের কোনো নেতা কর্মী জড়িত হলে তাকে কোনো তার মানে কি প্রশাসন বা এই যারা অভিযোগ করছে এইসব শক্তির মধ্যে এই আওয়ামী হেজিমনি রয়ে গেছে বলে আপনি মনে করেন? থাকতে পারে। 15 বছরে তাদের শিকড় তো অনেক জায়গায় অনেক গভীরে ঢুকে গেছে। আপনি দৃশ্যমান শক্তিগুলোকে আপনি উপরে ফেলতে পারবেন, কিন্তু যে সমস্ত অদৃশ্য শক্তিগুলো এখন পর্যন্ত আওয়ামী রেজিমের হয়ে যারা কাজ করছে বিগত 15 বছরে, তাদেরকে সমূলে আপনি উৎপাদন কেমনে করবেন? তাদেরকে খুঁজতে হবে আস্তে আস্তে। তাই যদি না হতো, আপনি দেখেন সচিবালয়ে ডিসি হওয়ার জন্য বিক্ষোভ হয় কখনো শুনেছেন? কখনো সচিবালয়ে কিন্তু ডিসি হওয়ার জন্য বিক্ষোভ হয়েছে। কোন ব্যাচকে নিতে হবে না, ওখানে তো ওরাই করতেছে, এখন ওরা খরচ পাল্টাচ্ছে। আজকে একটা সংগঠন কিন্তু আত্মপ্রকাশ করেছে, এটা প্রকাশ্যে তারা স্বীকার করতেছে যে তারা ছাত্রলীগের ভিতরে বিলীন ছিল। তো সুতরাং তারাও তো আমাদের বিরুদ্ধে, অর্থাৎ ছাত্রলীগ এবং আজকে যারা প্রকাশ্যে আসতেছে, তো তারা তো কার পক্ষে কথা বলবে? তারা তো ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার শক্তি তাদের নাই, এই মনোবলিত নয়, কারণ তারা ছাত্রলীগের ভিতরে বিলীন ছিল। আর আমাদের যে ছাত্র সংগঠন যারা ছিল, জাতীয়তাবাদী ছাত্রদল শত বাধা বিপত্তি অতিক্রম করে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাম্পাসে গেছে, তারা মার খেয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে পিটিয়ে। আমরা তো ক্যাম্পাস ছাড়ি নাই, আমাদের ছেলেপেলেরা বলেছে, ছাত্র দলগুলি গর্ব করে বলেছি, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভিতরে আমরা আশ্রয় নেই। আমরা শ্রমিক দলের কথা বলেন, শ্রমিক দল শত বাধা বিপত্তি অতিক্রম করে, আমি আমার চাকরিকে উপেক্ষা করেছি, চাকরি আমরা তো সারেন্ডার করি নাই, আমরা হাইকোর্টে গেছি, মামলা করেছি, আমরা হাইকোর্টে মামলার কখনো কখনো হাইকোর্টে আমরা যে ন্যায় বিচার পাই নাই, কিন্তু তারপর আমরা আশাহত হই নাই, নিজের শক্তিতে আমরা লড়াই করেছি। 16 বছর লড়াই করার পরে এখন একটা সমতার মাঠ পেয়েছি, এটা আমরা স্বীকার করবো, সমতার মাঠ পেয়েছি, আমরা কিন্তু ক্ষমতাই নই। সুতরাং আমাদের বিরুদ্ধে যারা বলে তারা বুঝে শুনে বলে, এটা মনে এরা জ্ঞান পাপী, এটা বলে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে, আমাদের সম্পর্কে একটা খারাপ ধারণা জনমনে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করতেছে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করবার মতো আসন পায়, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন বা দেশের অর্থনৈতিক বা এই যে ঘুরে দাঁড়া সমাজকে বদলানোর জন্য আপনারা কিভাবে কাজ করছেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য কি? মানুষের কাছাকাছি কোন বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে যেতে চান বা মানুষকে আপনাদের করে নিতে চান? আমরা আমাদের পক্ষ থেকে আমাদের 31 দফা যেটা রাষ্ট্র গঠন করার জন্য দেওয়া হয়েছে, রাষ্ট্রকে বিনির্মাণের জন্য, সংস্কারের জন্য, সেই 31 দফার মধ্যে কিন্তু সমস্ত ধারণাগুলো দেওয়া হয়েছে। এইটার ব্যাখ্যা আকারে আমাদের দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, আমাদের শ্রমিক দলের পক্ষ থেকেও আমরা এই 31 দফাকে নিয়ে সাধারণ মানুষের কাছে, শ্রমিক শ্রেণীর কাছে আমরা যাচ্ছি। আপনি একটা জিনিস জানবেন, 18 কোটি জনগণের মধ্যে 12 কোটি 35 লক্ষের মতো, 39 লক্ষের মতো হলো ভোটার, তার মধ্যে 7 কোটি 35 লক্ষ হলো শ্রমিক। এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার জন্য শ্রমিক শ্রেণীর মৌলিক যে সমস্ত দাবিগুলো আছে, তাদের ন্যায্য মজুরি, তাদের কাজের যে নিরাপদ পরিবেশ, তারপর তার ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা, তাদের খাদ্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এবং নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে তাদের রেশনিং ব্যবস্থা করা কিংবা মহার্ঘ ভাতার যে ব্যবস্থা করা, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে চাই, আমরা করব। এইটা আমরা সাধারণ শ্রমিকদের মাঝে আগামী নির্বাচনে মঞ্জু ভাই, রাজনৈতিক প্রতিপক্ষ ভোটের মাঠে, ভোটের প্রতিপক্ষ হিসেবে কাদেরকে মনে করছে বিএনপি? আমরা এইটা রাজনৈতিক মাঠে যখন নির্বাচন হবে তখনই বোঝা যাবে যে কে প্রতিপক্ষ হবে না হবে। এই মুহূর্তে আমরা মনে করবো যারা নির্বাচন করবে প্রত্যেকে আমাদের প্রতিপক্ষ, প্রত্যেকে যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন প্রত্যেকে প্রতিপক্ষ। এর মধ্যে কাকে আমাদের বেশি মোকাবেলা করতে হবে নির্বাচনী মাঠে যখন আমরা নামবো, তখন সেটা বুঝে আমরা ইনশাআল্লাহ ভাবে কাজ করবো আর কি। এই মুহূর্তে কাউকে সরাসরি আমরা বলবো না যে তারা আমাদের প্রতিপক্ষ। আমাদের বিরোধী রাজনীতি যারা আছেন, যারা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবে, প্রত্যেকে আমার প্রতিপক্ষ। এবং সেই নির্বাচনের যে রাজনৈতিক বা ভোটের প্রতিপক্ষ কোনো প্রকার কাদা ছোড়াছড়ি তো নয়, এক ধরনের সমতার যে কথাটি আপনি বললেন যে সমতার মাঠ পেয়েছেন, সেই সমতার মাঠে যৌক্তিক লড়াই করেই তো আসলে বিএনপিকে আসতে হবে। এই লড়াইয়ে বিএনপির আপনার বক্তব্যকে যদি ধরি, কিছু নেতার বিরুদ্ধে তো কিছু অভিযোগ আছেই, এদের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? আমরা সেটা দলের উচ্চ পর্যায়ে যারা আছেন, দলের যারা নীতি নির্ধারক আছেন, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিছুক্ষণ আগে বলেছি, এখনো বলেছি যে দল পরিচালনা করতে গেলে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দল হলো বিএনপি। এখানে সকল মতের, সকল পথের মানুষের সম্মিলন ঘটেছে, কিন্তু সকলেরই একটাই লক্ষ্য হলো আমাদের জাতীয়তাবাদ। সকলের একটা লক্ষ্য হলো 56,000 বর্গ মাইলের স্বাধীনতা, সার্বভৌমত্ব। সকলের লক্ষ্য হলো এই বাংলাদেশটা আমার সকলের, লাল সবুজের পতাকা আমার। আমাদের স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান, আমাদের আপসী নেত্রী বেগম জিয়া। আমাদের বর্তমান প্রজন্মের বাংলাদেশকে যিনি এখন পথ দেখাচ্ছেন, দিশারি হলেন তারেক রহমান। নেতৃত্ব হলো এই তিনজনের,
দেশটা হলো আমাদের সকলের। এই দেশটাকে আমরা গঠন করতে চাই তিনজনের নেতৃত্বে। এই তিনজনের দেওয়া আদর্শ, তিনজনের দেওয়া আমাদের যে মানে ওনারা যে আমাদের ম্যানিফেস্টো যেটা দিয়ে গেছেন, এইটাকে আমরা সাধারণ জনগণের কাছে আমরা দিয়ে যাব। সাধারণ জনগণের কাছে গেলে সাধারণ জনগণ আমরা আশা করি আমাদের ইতিবাচকভাবে তারা গ্রহণ করবে, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আশা করতেছি আমাদের পক্ষে তারা রায় দিবে। কারণ বিগত সরকারের সময় আপনি একটা জিনিস দেখবেন, আপনারা যদি বলে একটা রাজনীতির কথা বলতে হয়, 1971 সালে কিন্তু আওয়ামী লীগের বড় কোনো নেতা যুদ্ধ করতে পারে নাই। আবার 1971 সালে যখন যুদ্ধ হয়েছে, একটা পক্ষ সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা কিন্তু পরাজিত শক্তি। আপনি দেখেন 1990 সাল, সেই 90 সালে কিন্তু একটা দল কিন্তু পরাজিত হয়েছে। আবার 2024 সাল, এখানে একটা ফ্যাসিস্ট সরকার কিন্তু উৎখাত হলো, পরাজিত হলো। তাহলে দেখবেন 71-এর পরাজিত এবং পলাতক শক্তি, 90-এর পরাজিত শক্তি, 24-এর কিন্তু পরাজিত শক্তি। এই সমস্ত পরাজিত শক্তিগুলা যদি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে মাঠে নামে, আমরা আশ্চর্য হব না। তবে এই কথাটা আমি স্বীকার করবো, বাংলাদেশের কোনো মানুষ এই পরাজিত পলাতক শক্তিকে আশ্রয় দিবে না বা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ 71 সালে যেমন জিয়াউর রহমান সমস্ত বাধাকে উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, 90 সালে সমস্ত ঝড়ঝঞ্ঝাকে উপেক্ষা করে বেগম জিয়ার নেতৃত্বে এরশাদের পতন ঘটাইয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, এবং 2024-এ যে হাসিনার যে আন্দোলন, তারেক রহমানের প্রত্যক্ষ পরোক্ষ নেতৃত্বে যেটা আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছে, ছাত্র কৃষক শ্রমিক জনতার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, সেইখানে বিজয় শক্তিকেই তারা আমরা আশা করতেছি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। জি, ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশে আবারও ফিরে আসবেন এই মানুষের মাঝে, এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, গণতন্ত্রের পথে ফিরবার যে আকাঙ্ক্ষা রয়েছে, দীর্ঘদিন ভোট না দিতে পারার যে আকাঙ্ক্ষা বা এক ধরনের মনোবাসনা নিয়ে মানুষ অপেক্ষা করছে, সেই মনোবাসনা পূরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন বেগম খালেদা জিয়া, আবারও বাংলাদেশের রাজনীতির হাল ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।